আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের বিশেষ আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আমাদের আসর বেশ মজার কিছু বিষয় নিয়ে সাজিয়েছি। গান আছে, গল্প বলা আছে, সিনেমা আছে এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। চলো আজকে আমরা আমাদের আসর শুরু করি বিপুল চক্রবর্তী এবং অনুশ্রী চক্রবর্তীর গাওয়া একটি অসাধারণ গান দিয়ে। তোমাদের ছোটদের জন্য এই গানটা বহুদিন আগে তারা লিখেছেন। আমাদের অনেকের প্রাণের প্রিয় এই গান, এসো পড়ি অ আ হস্যই দীর্ঘই, কত কিছু শেখবার আমরাও শিখবই। তো এই গানটা বিপুল চক্রবর্তী এবং অনুশ্রী চক্রবর্তী আমাদের অনুরোধে তোমাদের শোনানোর জন্য আমাদের পাঠিয়েছেন। তো চলো সেই গানটা দিয়ে শুরু করি আমরা আজকের আসর। এসো পড়ি আ আ হস্যই দীর্ঘই, কত কিছু শেখবার আমরাও শিখবই। এসো পড়ি আ আ হস্যই দীর্ঘই, কত কিছু শেখবার আমরাও শিখবই। বলো আ অ আই অন্ন অন্ন, আই আশ্রয় আশ্রয়, অয় অন্ন অন্ন, আয় আশ্রয় আশ্রয়। অজগর এ শুনে কি আসছে তেড়ে, আমাদের তবু আজ নেই ভয়, আর নেই ভয়, আর নেই ভয়। ইঁদুর ছানা আমরা জেনে, আমরা মানুষ মানুষকে নেই। ইঁদুর ছানা আমরা যে নই, আমরা মানুষ মানুষ যে নই। ঈশ্বর চন্দ্র ক্ষমা করো আমাদের, ঈশ্বর চন্দ্র গো ক্ষমা করো আমাদের। এই হাহাকার ঝরে পড়ে যদি বর্ণমালার কিছু বর্ণ, তবু অন্য চাই অন্য, তবু আশ্রয় চাই আশ্রয় চাই অন্য। এসো পড়ি অ আ হস্যই দীর্ঘই, কত কিছু শেখবার আমরাও শিখবই। আজকাল পরশু শিখে নেব রহস্য, আজকাল পরশু শিখে নেব রহস্য। দীর্ঘ দিলি এ ওই, বলো শিখবো শিখবো শিখবই, শিখবো শিখবই। রামঝরা খাতুনির পাশে পাশে ঘর বই, ধরবো ধরবই, ধরবো ধরবই। আর হস্যই দীর্ঘই রে রে, আর হস্যই দীর্ঘই রে রে, আশা করি তোমাদের ভালো লেগেছে। অসাধারণ এই গানটা, কত কিছু শেখবার আমরা শিখবই। তাহলে আমরা এভাবেই শিখে যাব এবং অন্যদের সাথে সাথে কিন্তু শিখিয়ে দেব। তো চলো এরপর আমরা চলে যাই শান্তনীল গাঙ্গুলি মহাশয়ের কাছে। তিনি তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি বিখ্যাত গল্প আছে, জোলা এবং সাত ভূত। সেই গল্পটা আমরা আজকে ওনার কাছে শুনে নেব। ওনার পরিচয় তোমাদের একটু দিয়ে নিই। ঝালাপালা বলে ওনাদের একটি সংস্থা আছে। তারা ছোটদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য প্রচুর নাটক, থিয়েটার বানান, স্কুলে স্কুলে গিয়ে ওয়ার্কশপ করেন। তো আমাদের অনুরোধে তারা আমাদের এই ক্লাসে তাদের কিছু নাটক আমাদের দেখাবেন, আগামী দিনে আমরা দেখব। আপাতত আমরা চলো ওনার কাছে শুনে নিই ওনার বলা এই একটা অসাধারণ গল্প। চলো আমরা শুরু করি আজকের গল্প শোনার আসর। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা
জোলা আর 7 ভূত। জোলা মানে কি জানো? জোলা মানে যারা সেলাই করে, কাপড় বোনে, তাঁতি, তাদেরকেই বলে জোলা। তা এরকমই এক জোলা ছিল একটা গ্রামে। সে ভারী বোকা আর অলস, কোনো কাজ করে না। তার মা সব কাজ করে আর সে খালি দিনরাত ঘুমোয় আর মজা করে। তো তার মায়ের খুব রাগ, মাঝে মাঝেই তাকে খুব বকুনি দেয় যে কোনো কাজ করিস না, রোজগার পাতি কি করে করবি। তার ওইদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। কিন্তু মা তাকে খুব ভালোবাসে। গ্রামের একটা প্রান্তে কুটির এসে থাকে। জোলা মানে ভালো মানুষ, এদিক ওদিক ঘোরে, মজায় থাকে। তা একদিন জোলা গিয়ে তার মাকে বলল, আমাকে একটু পিঠে ভেজে দেবে, আমার খুব পিঠে খেতে ইচ্ছা করছে। তা জোলার মা কি করে, ছেলে চেয়েছে, জোলার মা যা ছিল তাই দিয়ে কুড়িয়ে বাড়িয়ে 7খানা পিঠে ভেজে দিল। পিঠেগুলো দেখতে ভারী সুন্দর হলো, কোনোটা চ্যাপ্টা, কোনোটা গোল, কোনোটা লম্বাটে, কোনোটা একটু লালচে, কোনোটা একটু সাদা, কোনোটা একটু কালো কালো। জোলার ভারী ফুর্তি, সে পিঠেগুলো নিয়ে নাচতে শুরু করলো। নাচে আর বলে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। জোলার মা বললো, তুই পিঠেগুলো খাবি না নাচবি? জোলা বললো, খেয়ে নিলে তো শেষই হয়ে গেল, তার আগে একটু মজা করে নেই। বলে জোলা নাচতে নাচতে চললো। নাচে আর বলে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এই গাইতে গাইতে, নাচতে নাচতে হাতে পিঠে নিয়ে জোলা কতটা এসে গেছে জোলার খেয়ালই ছিল না। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় বট গাছের নিচে বসে জোলা খালি গাইছে আর এটা বলছে, আর মাঝে মাঝে উঠে একটু নাচছে। এদিকে হয়েছে কি, সেই গাছটায় ছিল 7টা ভূত। তারা তো ভারী ভয় পেয়ে গেছে শুনে, কারণ তারা ভাবছে যে জোলা তাদের নিয়েই কথাটা বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তারা ভাবছে, না জানি এটা কি রে, আমাদের 7 জনকেই চিবিয়ে খেয়ে নেবে বলছে। কিছুক্ষণ গানটা শোনার পর তারা আর পারেনি, একেবারে টেনশনে থরথর করে কাঁপতে কাঁপতে জোলার কাছে এসে হাত জোর করে বলেছে যে আমাদের খাবেন না। এদিকে ভূতগুলোকে দেখে তো জোলার প্রায় ভিড়মি খাওয়ার জোগাড়, 7খানা ভূত। ভূতেদের হাব ভাব দেখে জোলা একটু কনফিডেন্স পেয়েছে। বলে, কি বলছিস? বলে, আপনি প্লিজ আমাদেরকে খাবেন না, এই যে বলছেন একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো, আমরা কি দোষ করলাম বলুন? আমরা 7 জনই থাকি এখানে, অনেক দিন ধরে আছি, কারোর কোনো অনিষ্ট করি না, প্লিজ আমাদের খাবেন না। তখন বলছে, রে এরা তো ভয় পেয়েছে, ভারী মজা তো। তখন জোলাটা বলেছে, তোদের খাবো না, কিন্তু খাবো না কেন? না খেলে আমার খিদে মিটবে কি করে? ভূতগুলো বলছে, সে ব্যবস্থা আমরা করছি, দাঁড়ান স্যার দাঁড়ান, বলে দৌড়ে গিয়ে একটা হাঁড়ি নিয়ে চলে এসছে। জোলা দেখে একটা খালি হাঁড়ি। বলে, আপনার খাবার? বলে, আর কি হচ্ছে, একটা খালি হাঁড়ি এনে বলছিস আমার খাবার? আজকে তোদেরকে খেয়েই ছাড়বো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। ভূতগুলো বলেছে, না না, খালি হাঁড়ি না, আপনি এর ভেতরে হাত ঢুকিয়ে যা চাইবেন তাই পাবেন। বলে, বলিস কি, সত্যি? আপনি চেয়ে দেখুন। তখন 7-5 ভেবে হাত ঢুকিয়ে বলেছে, পায়েস খাবো। বলে, যে বার করে এনেছে, দেখে হাঁড়িটা পায়েসে ভর্তি। আর সে কি অপূর্ব পায়েস, তার স্বাদ গন্ধের কোনো তুলনাই হয় না, ভুরভুর করা গন্ধে চারিদিক ছেয়ে গেছে। জোলা মনের আনন্দে পায়েস খেয়েছে। তখন ভূতগুলো বলেছে, হাঁড়িটা আপনি নিয়ে যান স্যার, কোনো চিন্তা নেই। জোলা তখন মনের আনন্দে হাঁড়ি নিয়ে ফিরছে। ফিরতে ফিরতে তার মনে হয়েছে, আচ্ছা একবার বন্ধুর বাড়ি গেলে কি হয়। ওর একটা বন্ধু ছিল, গাঁয়ের একটু অন্যদিকে থাকতো। সেই জোলার পেছনে খালি লাগতো আর বলতো, তোর দ্বারা কিচ্ছু হবে না। জোলার মনে হয়েছে বন্ধুকে গিয়ে একটু দেখিয়ে চমকে দিই। তা জোলা হাঁড়িটা নিয়ে সে বন্ধুর বাড়িতে গেছে। তা বন্ধু বলছে, কি রে তুই দুপুরবেলা কি মনে করে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। জোলা বলছে, এই তোর খাবারে আমার দরকার নেই, যা চাইবো তাই খাবো, তুই কি খেতে চাস বল। মানে কি করে খাওয়াবি? মানে কেন, এই হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে যা চাইবো তাই পাবো, বল কি চাস। লোকটা বলছে, সত্যি? সত্যি। যা ইয়ার কি করিস না, বললো তুই চেয়ে দেখ। ওই বন্ধুটা কিছুক্ষণ ভেবে চিন্তে বলেছে, তাই ফ্রাইড চিকেন খাওয়া তো। জোলা হাত ঢুকিয়ে বলেছে, ফ্রাইড চিকেন, বেরিয়ে এসছে ফ্রাইড চিকেন, ও কি খেতে। বন্ধুটা তো
বলে বিরিয়ানি খাও। যারা হাত ঢুকিয়ে বের করে এনেছে বিরিয়ানি। আচ্ছা কি বিরিয়ানি, কোথায় লাগে আর্সেনালের বিরিয়ানি, মনের আনন্দে দুজনে খেয়েছে। জোলার বন্ধুটার ভারী লোভ হয়েছে, এদিকে জোলাও খেয়ে দিয়ে একেবারে ক্লান্ত। বন্ধুটা বলেছে তাহলে তুই এখন আর বাড়ি যাবি কেন, আমার এখানে চান টান কর, দুপুরবেলা ঘুমা, বিকেলবেলা বাড়ি চলে যাবি। জোলা ভেবেছে এটাই ভালো, একটু রেস্ট নিয়ে যাওয়া যাক। জোলা গিয়ে ভালো করে চান টান করে এসে পেট ভর্তি শুয়েছে আর আরামে ঘুম। আর জোলার বন্ধুটা করেছে কি, হাটে গিয়ে ঠিক ওই রকম একটা হাড়ি নিয়ে ওই হাড়িটা পাল্টে দিয়েছে আর আসল হাড়িটা নিজের কাছে রেখে দিয়েছে। জোলা বিকেলবেলা ওই বেকার হাড়িটা, সাধারণ হাড়িটা নিয়ে বাড়ি ফিরেছে। বলছে মা আমাদের আর খাওয়া দাওয়ার চিন্তা রইল না। মা বলছে কেন, কি করেছিস যে খাওয়া দাওয়ার চিন্তা রইল না? বলে যে হাঁড়ি। মা বলছে হাঁড়ি আনলেই হবে, হাঁড়ি থেকে খাওয়ার থাকে? বলে থাকে তো, বলো না তুমি কি খাবে। জোলার মা বলে যে যা যা ইয়ার কি করিস নি, সত্যি বলছি তুমি বলো কি খাবে। মা বলে যে বাপু অত কিছু দরকার নেই, তুই আমার একটু খিচুড়ি খাওয়া। জোলা বলে যে খিচুড়ি খাবো, বলে আব্দুকে বার করে এনেছি খিচুড়ি। ফাঁকা। কি হলো? হ্যাঁ খিচুড়ি টিচুড়ি চাইলে চলে না এসব হাড়ির কাছে, ভালো কিছু চাও। জোলা বলছে ভালো, এই দিতে পারলি না ভালো, বলে চাও। তো জোলার মা বলে যে পোলাও খাওয়া। জোলা হাত ঢুকিয়েছে হাড়ির মধ্যে, বলছে পোলাও। কিছু জোলার মা কিছুক্ষণ তাকিয়ে দেখে বলেছে শোন, 4টি পান্তা ভাত ঢাকা দিয়ে রেখেছি, খেয়ে শুয়ে পড়, পেট গরম হয়েছে। বলে চলে গেছে। জোলার মহা মটকা গরম হয়েছে। কি দাঁড়াও হচ্ছে। সেদিন রাতটা ঘুমিয়েছে, পরদিন আবার ওই বট গাছটার কাছে গেছে, গিয়ে বলেছে একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। 3-4 বার বলার সাথে সাথে ভূতগুলো চলে এসছে। বলে আবার খাবো খাবো করছেন, ওরকম একটা হাড়ি দিলাম, খেয়ে খেয়ে আপনার আসবে না, আপনাকে ভূত খেতে হবে। হাঁড়ি দিলি, এই দেখ সেই হাঁড়ি, কিচ্ছু বেরোয় না। ভূতগুলো অবাক হয়ে গেছে, কি এরকম তো হওয়ার কথা না। আচ্ছা দাঁড়ান, আপনার আমি একটা অন্য ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? একটু বাদে ভূতগুলো একটা ছাগল নিয়ে এসছে। ছাগল? ছাগল নিয়ে কি করবো রে? আরে একে কাতুকুতু দিন। তুই আমাদের সাথে ইয়া কি করছিস? ছাগলটাকে কাতুকুতু দেবো? বলে দিয়ে দেখুন। চোলা একটু সসংকোচে ছাগলটাকে গিয়ে যে কাতুকুতু দিয়েছে, ছাগলটা খিলখিল করে হেসেছে আর মুখ দিয়ে মোহর। মোহর মানে সোনার টাকা, হুড় করে সোনার টাকা। ছাগল যত আসে তত সোনার টাকা বেরোয়। চোলা বলছে তো ভারী দারুণ, যে আপনি এবারই ছাগলটা নিয়ে যান, মোহর দিয়ে আপনি যা ইচ্ছা তাই কিনে খাবেন, আপনার আর কোনো অভাব থাকবে না। চোলা বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলে ছাগলটাকে কোলে করে আবার সেই বন্ধুর বাড়ি গেছে। বন্ধু আবার জোলাকে আসতে রেখে এই বেরিয়ে এসছে। বলে আরে এসো এসো এসো, কি খবর বলো। বলে এই দেখো আজকে এটা নিয়ে এসছি। জোলার বন্ধু বলছে ছাগল নিয়ে এলে? হ্যাঁ ভালো, ছাগলটা ভালো। কি করবে ছাগল দিয়ে? বলে দেখো কি করি। বলে যেই ছাগলটাকে কাতুকুতু দিয়েছে মুখ দিয়ে মোহর, বন্ধুর তো চক্ষু স্থির। বলছে দাঁড়ো দাঁড়ো, তুমি ছাগলটাকে রাখো, অনেক বেলা হয়ে গেছে, চান টান করে এসলাম, একটু খাবার টাবার দিই, খেয়ে শুয়ে পড়ো। জোলা বলছে তা বন্ধ কি, বিকেলবেলা ছাগল নিয়ে বাড়ি যাবো। বন্ধু বলেছে একদম ফার্স্ট ক্লাস রান্না বান্না আছে। জোলা গিয়ে চান করে এসছে, বন্ধুকে দিয়েছে। তখন জোলার মনে একটু খটকা লেগেছে, বিরিয়ানি দিল বন্ধু, কালকের বিরিয়ানির মতোই মনে হচ্ছে, ওইরকমই গন্ধ, ওরমই ব্যাপার স্যাপার। সরল সদা জোলা আর কিছু ভাবেনি, বিরিয়ানি খেয়েছে, পেট ভরে আরাম করে ঘুম। যথারীতি বন্ধু কি করেছে, ওই ছাগলটার বদলে ওই রুম দেখতে একটা অন্য ছাগল দিয়ে দিয়েছে। জোলা সেই ছাগলটাকে টানতে টানতে নিয়ে গেছে, মাকে বলেছে মা আর কোনো চিন্তা নেই। ওর মা বলেছে থাক, কালকেও তুই বলেছিলি। বলে মা আজকে ছাগল এনেছি। তুই ছাগল নিয়ে এসেছিস কেন? এখন এই ছাগলের পরিচর্যা কে করবে? ওগুলো সব নিয়ে ভাবতেই হবে না, খালি ছাগলটাকে একটু কাতুকুতু দাও। বলছি কি, তুমি ছাগলটাকে একটু কাতুকুতু দাও। ছাগলটাকে কাতুকুতু দেবো, তোর মাথাটা গেল, তুমি দিয়ে দেখো। দাও। তো জোলার পিড়াপিড়িতে মা গিয়ে কাতুকুতু দিয়েছে। ছাগল গাঁই গুই করে, কিছুই হয় না, হাসেও না, মোহরও বেরোয় না। জোলা বলছে না এইভাবে দিলে হয়, ভালো করে দিতে হয়। বলে জাপটে ধরে কাতুকুতু কাতুকুতু যেই দিয়েছে, ছাগল ঘুরে দাঁড়িয়ে শিং দিয়ে এক মুতো, জোলা ফ্ল্যাট।
কি হলো? দাঁড়াও, দেখি করি। পরের দিন সকালবেলা গেছে সেই ভূতগুলোর কাছে, গিয়ে বলেছে আর কোনো কথা নয়, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। ভূতগুলো আবার এসে বলে, স্যার আবার কি হলো? বলে এই দেখ তোদের ছাগল, দে কাতুকুতু। ভূতগুলো কাতুকুতু দেয়। 2-3 বার কাতুকুতু দেওয়ার পরে ছাগলটা ম্যা ম্যা ডাক ছেড়ে দৌড়। ভূতগুলো, এটা তো হওয়ার কথা না। বলে হওয়ার কথা না, খালি ঠকাস, খাবো তোদেরকে। ভূতগুলো বলেছে দাঁড়ান স্যার, এরম নয় যে এখন আমরা আপনাকে ভয় পাই, আমরা ভালোই বুঝেছি আপনি আমাদের খাবেন না, আপনাকে ভালো লেগে গেছে স্যার, তাই এই সমস্ত ব্যবস্থা করছি। আপনি একটু বলুন তো, হাঁড়ি আর ছাগল নিয়ে কি আপনি সোজা বাড়ি গেছিলেন? বলছে না, বন্ধুর বাড়ি গেছিলাম, বন্ধুর বাড়িতে দুপুরটা কাটিয়ে বিকেলবেলা বাড়ি গেছি। বলে তো এই হয়েছে, ওই বন্ধুই হাঁড়ি আর ছাগল পাল্টে দিয়েছে। অঞ্চল আর মনে হয়েছে তাই তো, ওই জন্য বিরিয়ানির টেস্ট একদম একরকম ছিল, এসে হাঁড়ির বিরিয়ানি বটে। তাহলে কি হবে? হবে একটা কাণ্ড। এই নিন লাঠি, এই আপনার ছাগল আর হাঁড়ি দুটোই ফিরিয়ে আনবে। লাঠি দিয়ে কি হবে? আপনি খালি বলবেন লাঠি লাগতো, ব্যাস, যতক্ষণ না আপনি বলবেন লাঠি থাম, ততক্ষণ লাঠি আর থামবে না। ঠিক আছে, লাঠি নিয়ে গেছে বন্ধুর বাড়ি। বন্ধু বলছে আরে এসো এসো, আজকে আবার কি হলো বলো? আজকে একটা মজার জিনিস এনেছি। বন্ধু বলছে কি জিনিস দেখি? লাঠিটা সামনে দাঁড় করিয়ে জোলা বলেছে লাঠি লাগতো, আর লাঠি বেদম পেটাতে শুরু করেছে বন্ধুকে। বন্ধু বলছে ওরে বাবা রে, মরলাম মরলাম, জোলা কি করছো, থামো থামো। থামো, হাঁড়ি আনো, মার খেতে খেতে গিয়ে হাঁড়ি এনে দিয়েছে। বলে ছাগল আনো, মার খেতে খেতে গিয়ে ছাগল এনে দিয়েছে। এবার থামাও। তখন জোলা বলছে লাঠি থাম। লাঠি আবার জোলার হাতে। জোলা মনের আনন্দে ছাগল আর হাঁড়ি নিয়ে বাড়ি ফিরেছে। বুঝতেই পারছো এরপর থেকে জোলার আর কোনো অভাব রইল না। জোলার কত পয়সা, খাবার দাবার দেখতে দেখতে জোলা বিরাট বড় লোক, সবার চোখে পড়েছে। রাজার সাথেও বন্ধুত্ব হয়ে গেছে, দারুণ সুন্দর সুখে দিন কাটাচ্ছে। এই সময় হয়েছে কি, পাশের রাজ্যের রাজা এই রাজার রাজ্য অ্যাটাক করেছে। সেই রাজা ভারী বদমাশ, খালি লুটপাট করে, আর প্রচন্ড দুর্ধর্ষ সব সৈন্য। তারাই সেই রাজার সৈন্যগুলোকে মেরে পাট পাট করছে আর লুটপাট করছে। রাজা তো হাই হাই করছে। জোলা তখন বলে কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি সব ব্যবস্থা করছি। তুমি কি করবে হে জোলা? আমার সেনাপতি ধরাশায়ী, সৈন্যরা সব পালাচ্ছে, তুমি কি করবে? বলে আপনি বা রাজপ্রাসাদের ভেতরে থাকুন আর দেখুন আমি কি করি। জোলা বাইরে নিয়ে গিয়ে লাঠিটাকে রেখে বলেছে লাঠি লাগতো, অমনি ওই একটা লাঠি থেকে হাজার হাজার লাঠি হয়ে ওই সৈন্যগুলোকে পেটাতে শুরু করেছে। আর মার, সে লাঠি সৈন্যগুলো বাবারে মারে বলে পালাচ্ছে, রাজাও মার খাচ্ছে। শেষকাল আর উপায়ন্তর না দেখে রাজা তখন এই রাজার পায়ে পড়ছে, আপনি যা চান আমি তাই দেবো, আমার পুরো রাজ্য আপনাকে দিয়ে দেবো, আপনি লাঠিটা থামান। রাজা তখন বলেছে আর কারুর রাজ্য লুটপাট করবি? দুষ্টু রাজা বলেছে না, আর কারুর রাজ্য লুটপাট করবো না। বলেছে শোন আরেকটা কথা, এ আমার বন্ধু জোলা, এর সাথে তোর মেয়ের বিয়ে দিতে হবে আর অর্ধেক রাজত্ব দিতে হবে। বলছে তাই, আমি তো পুরো রাজ্যই দিতে চাইছিলাম। ঠিক আছে। তখন জোলা বলেছে লাঠি থাম। লাঠি আবার জোলার হাতে, আর বাকি লাঠিগুলো হাওয়ায় ভ্যানিশ। তখন রাজা আগেই বলেছে আর কিছু করার নেই, নিজের অর্ধেক রাজত্ব আর রাজকন্যার সাথে জোলার বিয়ে দিল। আর জোলা তার ছাগল হাঁড়ি লাঠি নিয়ে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নিয়ে ভীষণ সুখে দিন কাটাতে লাগলো। এই হলো আমার গল্প। টাটা। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে এইভাবেই আমরা কিন্তু আমাদের বিশেষ বিশেষ আসরে নানা গল্প শুনবো। আর হ্যাঁ, তুমিও যদি আমাদের এইভাবে কোনো গল্প বলে পাঠাতে চাও, নিশ্চয়ই পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9474565047 এই নাম্বারে। সেটা অন্য কারোর লেখা হতে পারে, এমনকি তোমার লেখাও হতে পারে। তো চলো এরপর আমরা শুনে নিই একটা গান। তোমাদের বন্ধুরা এই গানটা গেয়েছিল রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে, বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলেমেয়েরা এই গানটা গেয়েছিল। বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে লেখা গোপাল অধিকারীর একটি বিখ্যাত গান ওরা গেয়েছিল। চলো আমরা শুনে নিই ওই গানটা।
ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর দয়ার সাগর বিদ্যাসাগর তুমি কি আসবে আবার দয়ার সাগর বিদ্যাসাগর ধুতি ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর ধুতি ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর দয়ার সাগর বিদ্যাসাগর তুমি কি আসবে আবার দয়ার সাগর বিদ্যাসাগর তোমাকে আসতে হবে বেদনার সাহস হয়েছে রক্ত তোমার বেদনার দেহের শিরায় তোমাকে আসতে হবে বেদনার সাহস হয়েছে রক্ত তোমার বেদনার দেহের শিরায় গরিবের দুঃখ ব্যথায় কজনার পাশে দাঁড়ায় কজনার কথায় কাঁদে নিচে বলো তোমার কদর তুমি কি আসবে আবার দয়ার সাগর বিদ্যাসাগর ধুতি ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর ধুতি ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর দয়ার সাগর বিদ্যাসাগর তুমি কি আসবে আবার দয়ার সাগর বিদ্যাসাগর বলেছি ঐক্য শেখো শপথের বাক্য করে জনগণে মানিক সব নিতে তাই নিষ্ঠা গড়ে বলেছিলে ঐক্য শেখো শপথের বাক্য করে জনগণে মানিক সব নিতে তাই নিষ্ঠা গড়ে কতিপয় বর্ণ ছিলে কতিপয় বর্ণ জোড়া ঢালে বীজ বর্ণ বেদে নিজের ব্যবসায়ীরা ওইকে ফাটল ধরায় বাগে মানুষ সবাই বেঁচে খায় মানিক তোমার এলো তোমার দেশের কদর তুমি কি আসবে আবার দয়ার সাগর বিদ্যাসাগর ধুতি ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর ধুতি ধুতি পাঞ্জাবিতে পুঁথি হাতে জড়িয়ে চাদর দয়ার সাগর বিদ্যাসাগর তুমি কি আসবে আবার দয়ার
তোমাদের ভালো লেগেছে। তো চলো এরপর আমরা চলে যাই। ডক্টর দয়াল বন্ধু মজুমদার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আকাশবাণীতে, সেই অনুষ্ঠানের একটি ভিডিও আমরা দেখে নিই, গুরুত্বপূর্ণ ছবি সহ উনি আমাদের পাঠিয়েছেন। আমরা শুনে নিই উনি কি বলেছিলেন ওই রেডিও অনুষ্ঠানে। কীটপতঙ্গ এবং পোকামাকড় রয়েছে, তার মধ্যে সাপকে আমরা সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকি। কিন্তু সাপ ভীষণ নিরীহ প্রাণী, সহসা কাউকে কিন্তু কামড়ায় না যদি তাকে বিরক্ত না করা হয়। তো তাকে একটু এড়িয়ে যেতেই আমরা বেশি পছন্দ করি, কিন্তু ভয়ও পাই তাকে, এবং তার জন্য কিন্তু এই নিরীহ প্রাণীটিকে বলিদান দিতে হয়। অনেক সময় সাপকে মেরেও ফেলা হয়। গ্রামাঞ্চলের দিকে ঝোপে ঝাড়ে কিন্তু এই সাপের দেখা মেলে। তবে সাপে কাটা থেকে কি করে নিজেদের বাঁচানো যায় এবং সাপে কাটলে কি ধরনের সাবধানতা এবং কি ধরনের চিকিৎসা রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে আজকে একটু আলোচনা করব। তার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর দয়াল বন্ধু মজুমদার। নমস্কার। প্রথমে জানতে চাইবো আপনার কাছে যে সাপে কাটা থেকে বাঁচতে গেলে প্রথমে কোন দিকটাতে আমাদের খেয়াল রাখা ভীষণভাবে দরকার? দেখুন, সাপে কাটা থেকে বাঁচতে গেলে কোন দিক খেয়াল রাখা দরকার আপনি জিজ্ঞেস করছেন। তাহলে সাপে কাটে কেন সেটা আগে আমাদেরকে জানতে হবে, তাহলে তার থেকে বাঁচার উপায়টা আমরা বুঝতে পারবো। সাপের কামড়কে কিন্তু আমরা সবসময়তেই একটা দুর্ঘটনা বলেই জানি। সাপ সহসা এসে একজন মানুষকে তেড়ে এসে কামড় দেয় না। সাপের সাথে যদি আমাদের কোনোভাবে দেখা হয় তাহলে সাপ কিন্তু মানুষকে এড়িয়ে চলে, মানুষের থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। কোন দুর্ঘটনাক্রমে যদি সাপের গায়ের উপরে আমার পা পড়ে বা সাপকে আমি আঘাত করি, তখন কিন্তু ও নিজেকে বাঁচানোর জন্য আমাকে কামড়াচ্ছে। আর কি হয়, অনেক সময়তে ভুল করে আমাদের হাতের আঙুল বা পায়ের আঙুলকে ও কোনো একটা কিছু ইঁদুর বা ব্যাঙ কিছু ভেবে হয়তো কামড় দেয়। তাহলে আমাকে সবসময়তেই ভাবতে হবে কি, যে সাপে যারা মানুষকে কামড়াচ্ছে সেটা একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য আমাকে কতগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে সাপের সাথে আমার দেখা হবে না কি করলে? আমি যদি বাড়ির থেকে একেবারে না বেরোই তাহলে সাপের সঙ্গে দেখা হবে না, সেটা তো সম্ভব না। বিশেষ করে গ্রামে গঞ্জে যারা থাকেন, চাষের কাজ করেন বা মাছ ধরার কাজ করেন, তাদেরকে তো বাড়ির থেকে বেরোতেই হয়। তাহলে সব সময়তেই তাদের সাপের সাথে দেখা হওয়ার সম্ভাবনা তাদের থাকেই। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যেন সাপের গায়ের উপরে পা না দিয়ে দিই, বা এমন কোন জায়গাতে আমি হাত পা দেব না যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি না, অন্ধকার জায়গা বা ঝোপে ঝাড়ি বা কোনো একটা গর্তের ভেতরে আমি হাত পা দেব না, যাতে ওইখানে যদি একটা সাপ থাকে তার গায়ে আমি আঘাত না করি। তাহলে সবসময়তেই আমাকে খেয়াল রাখতে হবে যে আমি অন্ধকার রাস্তায় বেরোবো না। যদি আমাকে রাতের পরে বেরোতে হয়, সূর্য ডোবার পরে বেরোতে হয়, আমি হাতে একটা আলো রাখবো। সব থেকে ভালো হয় যদি আমি একটা টর্চ লাইট নিয়ে বেরোতে পারি, তাহলে আমার রাস্তায় হয়তো একটা সাপ বেরিয়ে যাচ্ছে, আমি তাকে দেখতে পেলাম, আমি দাঁড়িয়ে গেলাম, বা আমি একটু শব্দ করলেই ওই সাপটা কিন্তু ওখান থেকে সরে যাবে। আর কোনো ঝোপঝাড়ে যদি আমাকে কাজ করতে হয় বা চাষের কাজ করছি, কিংবা কেউ একটা ঘাস কাটছি, দিনের বেলাতেও কিন্তু সেক্ষেত্রে ওই ঝোপঝাড়ের ভেতরে বা ওই ঘাসের মধ্যে সাপ থাকতে পারে। আমরা বলি কি, সবসময়তেই যেই জায়গাটাতে আমি কাজটা করছি সেই জায়গাটা একটা লাঠি বা কোনো গাছের ডাল টাল দিয়ে একটু নেড়ে নেন, তাহলে ওখানে যদি সাপ থাকে সে ওখান থেকে সরে যাবে। এছাড়া কি, আমি বাড়ির থেকে বেরোনোর সময় টর্চ নিয়ে বেরোলাম, বা আমি পুকুর ঘাটে যাওয়ার সময়তে আলো নিয়ে বেরোলাম, বা রাস্তায় বেরোনোর সময়তে বা চাষের কাজে যাওয়ার সময় একটা লাঠি নিয়ে বেরোলাম, সবকিছুই করলাম। এছাড়াও কিন্তু আমাকে আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে গ্রামে গঞ্জের বাড়ি ঘরের আশেপাশেই কিন্তু প্রচুর ঝোপঝাড় থাকে, প্রচুর আবর্জনা জমিয়ে রাখি আমরা। সাপ সহসা পরিষ্কার জায়গাতে আসে না, ওরা ঝোপঝাড়ের মধ্যে এসে ব্যাঙ খুঁজছে বা ইঁদুর খুঁজছে। আবার এই ইঁদুর জাতীয় প্রাণীগুলো আমাদের বাড়ির ভেতরে ঢোকে কেন? আমরা যদি ধান চাল ডাল গম ছড়িয়ে রাখি, আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে যারা চাষি মানুষ আছেন তাদের বাড়িতে বস্তার মধ্যে এই সমস্ত ইঁদুরের খাদ্য পড়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়। ইঁদুররা এগুলো খাওয়ার জন্য আসে, সাপ এদের পিছন পিছন এসে আমাদের ঘরের ভেতরে ঢোকে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে আমার ঘরের মেঝেতে যেন চাল ডাল গম এই সমস্ত ইঁদুরের খাদ্য ছড়িয়ে না থাকে। আর কি,
আমরা অনেক সময়তেই করি কি, রাত্রিরে খাওয়ার পরে আমাদের যে খাওয়ার যে অবশেষগুলো পড়ে থাকে, ভুক্তাবশেষ যেগুলো পড়ে থাকে, সে ভাতই হোক বা রুটি হোক, আমরা অনেক সময়তে সেগুলোকে বাড়ির সামনেই কোনো একটা জায়গাতে ফেলে রাখি। এই জিনিসগুলোকে খাওয়ার জন্য ইঁদুর যেমন আসে, ছোটখাটো পোকামাকড়রাও আসে। আবার এই পোকামাকড় গুলোকে খাওয়ার জন্য ব্যাঙ আসে। এই ব্যাঙের পিছন পিছন সাপেরা চলে আসে। তাহলে আমাকে এমন একটা পরিবেশের মধ্যে আমাকে থাকতে হবে যেখানে সহসা সাপেরা আসার চেষ্টা না করে। ওরা কিন্তু সাধারণভাবে মানুষের সংস্পর্শে আসার চেষ্টাটাকে ওরা এড়িয়ে চলে, কিন্তু ওদের খাওয়ারের জন্য, খাওয়ার সংগ্রহ করার জন্য ওদের অনেক সময়তে আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়তে হয়। আচ্ছা ডক্টর, বাড়িতে যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় তাহলে প্রথমে কি করণীয়? আপনি বলতে চাইছেন যে একটা লোককে যদি সাপে কামড় দেয় প্রথম অবস্থাতেই সে কি করবে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক ব্যবস্থা কি নেবে? আমরা বলবো সবসময়তেই যে প্রাথমিক চিকিৎসা বলে কিছুই নেই। সাপে কামড়ালে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে হবে, হাসপাতালে যেতে হবে। এছাড়া অনেকে আগের দিনে আমরা অনেক রকম বলতাম প্রাথমিক চিকিৎসা, বাঁধন দেন, এটা করুন সেটা করুন। আজকাল আমরা বলছি যে ওসব কোনো কিছু করারই দরকার নেই। বাঁধন দিতে গিয়ে বাঁধন শক্ত হয়ে যাবে, বিশেষ করে চন্দ্রপোড়া জাতীয় সাপে কামড়ে বাঁধন যদি কষে বেঁধে রাখা যায় তাতে হাতে বা পায়ে পচন ধরে যেতে পারে। কতখানি জোরে বাঁধবো, আস্তে বাঁধবো না জোরে বাঁধবো, এটা কিন্তু তখন ওই একটা দুর্ঘটনা ঘটার পরে সবাই উত্তেজিত থাকে, যাকে কামড়েছে সেও উত্তেজিত থাকে, তার আশপাশের লোকজন, বাড়ির লোক সবাই উত্তেজিত হয়ে যায়, তখন একটার জায়গায় চারটে বাঁধন দেওয়ার চেষ্টা করে। এসব কিছু করার দরকার নেই। সাপে যদি কামড়ায়, যেটা ঘরের ভেতরেই কামড়াক, রাস্তায় কামড়াক, মাঠে কাজ করতে গিয়ে কামড়াক, আমি যদি বুঝতে পারি যে আমাকে একটা কিছু সন্দেহজনক কিছু কামড়েছে, আমি সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে ডেকে বলবো যে আরে আমাকে একটু সাহায্য করো, এখানে আসো, দেখো আমি এইখানটা দিয়ে যাচ্ছিলাম, আমার এখানে আমার পায়ে বা হাতে একটা কিছু কামড়ে দিয়েছে, আমার মনে হচ্ছে এটা সাপে কামড়েছে। আমরা 1 মিনিট সময় দেখে নেবো আশপাশে কোথাও কোনো সাপ আছে কিনা। যদি দেখতে পাই তাহলে যদি সম্ভব হয় সেই সাপের একটা ছবি মোবাইলে তুলে নেবো। সেই সাপটাকে ধরবার বা মারবারও চেষ্টা করার দরকার নেই, কেননা হাসপাতালে সাপ দেখে চিকিৎসা করা হয় না, সাপ নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। যাকে কামড়েছে উনি ছোটাছুটি করবেন না, উনি শান্ত হয়ে থাকবেন, উনি উত্তেজিত হবেন না। পাশের লোকজন যারা ওনাকে সাহায্য করতে আসবেন তারা চেষ্টা করবেন ওনার মনোবল বাড়াতে, ওনাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমরা খুব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যেতে পারবো, হাসপাতালে গেলেই সাপের কামড়ের চিকিৎসা আছে, সাপের কামড় মানেই যে খুব বিরাট কিছু বিপদ হবে এমন কোনো কথা নেই। এগুলো বলে ওর মনোবল বাড়ানোর চেষ্টা করতে হবে। সব থেকে বড় কথাটা কি, যদি কাছাকাছি কোথাও অ্যাম্বুলেন্স থাকে, আপনার গ্রামে যদি অ্যাম্বুলেন্স থাকে বা আপনার পাড়ায় যদি অ্যাম্বুলেন্স থাকে, তাকে ডাকার চেষ্টা করবেন। যদি খুব দ্রুত অ্যাম্বুলেন্স এসে পড়তে পারে তাহলে তো খুবই ভালো। যদি অ্যাম্বুলেন্স না পান তাহলে আপনার আশপাশে যে কোনো একটা লোকের মোটর বাইকে বসিয়ে নিয়ে পিছনে একজন রোগীকে ধরে বসবেন, এভাবে হাসপাতালে রওনা দেবেন। যদি মোটর বাইকও না পান তাহলে অন্তত একটা সাইকেলে বসিয়ে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা দিন। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাবো। স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুই ঠিক করবেন যে ওকে সাপে কামড়েছে কি অন্য কিছুতে কামড়েছে, কি ওর চিকিৎসা লাগবে কি লাগবে না। কাজ কি তাহলে, যত দ্রুত সম্ভব আমাকে বাড়ির কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে হবে। আমাদের চারপাশে যে ধরনের সাপ আমরা দেখে থাকি, সব সাপ যে বিষধর তা তো নয়, অনেক সাপ আছে নির্বিষ। তো কি দেখে বুঝতে পারবো যে কোনো ব্যক্তিকে নির্বিষ সাপে কামড়েছে না বিষধর সাপে কামড়েছে? একটা কাউকে একটা কিছুতে কামড়েছে, সেটা সাপেও কামড়াতে পারে, অন্ধকারের মধ্যে আপনি দেখতে পাননি, সেটা অন্য কোনো পোকায় কামড়াতে পারে, ইঁদুর কামড়ে দিতে পারে বা একটা কাঁটা ফুটতে পারে, কিংবা আপনি দেখতে পেয়েছেন যে একটা কোনো সাপের মতো একটা লম্বা কিছু জিনিস কামড়ে দৌড়ে চলে গেল। আপনি কি করে বুঝবেন যে এটা বিষধর সাপে কামড়েছে কি নির্বিষ সাপে কামড়েছে? এই জন্যই আমরা বলি যে সাধারণ মানুষকে কোনটা বিষধর সাপের কামড়, কোনটা নির্বিষ সাপের কামড়, এসব নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আপনি আগে হাসপাতালে পৌঁছে যান। হাসপাতালে পৌঁছলে ডাক্তারবাবু তার যা শিক্ষা আছে, তার যে ডাক্তারি জ্ঞান আছে, তার থেকে তিনি পরিষ্কার বুঝতে পারবেন যে এটা বিষধর সাপের কামড়েছে কিনা। সাধারণভাবে যেটা বলা হয় যে দুটো কামড়ের দাগ হলে সেটা বিষধর সাপের কামড়, অনেকগুলো দাগ থাকলে সেটা নির্বিষ সাপের কামড়। এটারও কিন্তু অনেক ব্যতিক্রম আছে।
দুটো দাগ থাকা মানেই যে বিষধর সাপে কামড়েছে এমন কোনো কথা নেই। আবার দুটোর থেকে বেশি দাগ বা একটা দাগ থাকলেও বিষধর সাপের কামড় হতে পারে। এমনকি বিষধর সাপে কামড়েছে, একটা একেবারে গোখরোপ বা কেউটে সাপে কামড়েছে, তাকে মেরে আনা হয়েছে, সেক্ষেত্রেও আমরা দেখেছি যে বিষ নাও ঢুকতে পারে। তাহলে এই বিষ ঢুকেছে কিনা তার লক্ষণ দেখেই কিন্তু ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে এটা বিষধর সাপে কামড়েছে কি নির্বিষ সাপে কামড়েছে। তাহলে দু একটা বিষের লক্ষণ আপনাদেরকে আমরা বলে দিই। প্রথম কথাটাই হলো কি, কামড়ের দাগ দেখে বোঝা যাবে না। কামড়ের দাগ দেখে, কামড়ের দাগ গভীর হয়েছে কি হালকা হয়েছে, দুটো আছে কি অনেক আছে, এসব আমরা দেখার চেষ্টাই করব না। যদি বুঝতে পারি কোন জায়গাটায় কামড়েছে, সেই জায়গাটাতে আমরা দেখব যে ব্যথা যন্ত্রণা হচ্ছে কিনা, জায়গাটা ক্রমশ ফুলে যাচ্ছে কিনা। যদি ফনাযুক্ত সাপে কামড়ায়, কুক্ষ কেউটে জাতীয় সাপে কামড়ায়, তাহলে জায়গাটা ক্রমশ ফুলে যেতে থাকবে, সেখানে প্রচন্ড ব্যথা হবে, জ্বালা যন্ত্রণা করবে। এই যে ক্রমশ ফুলে যাচ্ছে আর প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছে, এটার থেকেই কিন্তু বোঝা যায় যে বিষধর সাপে কামড়েছে। কিন্তু এরও ব্যতিক্রম আছে। যদি কালাচ জাতীয় সাপে কামড়ায়, কালাচ বা কালাচিতি জাতীয় সাপে কামড়ায়, তাহলে অনেক সময়তে কামড়ের দাগও দেখা যায় না। যদিও কামড়ের দাগ দেখা যায়, সেই জায়গাটাতে ব্যথা বেদনাও থাকবে না, জায়গাটা ফুলবেও না। অনেক পরে কিছু কিছু রোগ লক্ষণ দেখে বোঝা যাবে যে একে বিষধর সাপে কামড়েছে কি বিষহীন সাপে কামড়েছে। চন্দ্রবোড়া জাতীয় সাপে কামড়ালেও কামড়ের দাগ থাকে, জায়গাটা থেকে একটু একটু করে রক্ত বেরোনোর লক্ষণ দেখা যায়, কিন্তু সঙ্গে সঙ্গেই যে জায়গাটাতে ভীষণ যন্ত্রণা হবে বা ভীষণ ভাবে ফুলে উঠবে এটা নাও হতে পারে। চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রেও কিন্তু আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পরে জায়গাটা একটু একটু করে ফুলতে শুরু করে। পরে যদি চন্দ্রবোড়া জাতীয় সাপে কামড়ায়, তাহলে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে শুরু করে। দাঁতের গোড়ার থেকে রক্ত বেরোচ্ছে, বা থুতুর সাথে রক্ত বেরোচ্ছে, বা নাকের থেকে রক্ত বেরোচ্ছে, আরো দেরি হলে প্রস্রাব থেকে রক্ত বেরোচ্ছে। এই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে চন্দ্রবোড়া জাতীয় সাপে কামড়েছে। আর যেগুলো নাক বিষের সাপ, যেমন কালাচ বা গোখরো কেউটে, এগুলো কামড়ালে, গোখরো কেউটে কামড়ালে আমরা আগেই বুঝে যাই যে কামড়ের জায়গায় প্রচন্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে, কোন জায়গাটা ফুলে যাচ্ছে। আর যদি কালাচ জাতীয় সাপে কামড়ায়, ব্যথা বেদনা কিছুই থাকবে না, কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় নাক প্যারালিসিস দেখা যাবে। এই নাক প্যারালিসিসের প্রথম লক্ষণটা কি, দুই চোখের পাতা হঠাৎ পড়ে আসছে। হঠাৎ করে দুই চোখের পাতা পড়ে আসছে, শিবনেত্র বা টোসিস বলে। এটা দেখেই বোঝা যায় যে একে বিষধর সাপে কামড়েছে। আর গোখরো কেউটে জাতীয় সাপে কামড়ালে চোখের পাতা পড়ার সাথে সাথেই চোখে ঘোলা দেখছে, কথা জড়িয়ে যাচ্ছে, জিভ বের করতে পারছে না, লালা গিলতে পারছে না। খুব কম সময়ের মধ্যে, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই রোগী মাথা ঘুরে পড়ে যেতে পারে। এইসব রোগ লক্ষণ দেখে বোঝা যায় যে এটা বিষধর সাপে কামড়েছে। বাড়িতে যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায়, তাহলে প্রথমে কি করণীয়? বাড়িতে সাপে কামড়ালে কি করবেন, বা রাস্তাঘাটে কামড়ালে, বা মাঠে, চাষের মাঠে বা পুকুর ঘাটে কামড়ালে কি করবেন? এই একই কথা যা বলেছি, যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে যাতে কেউ একজন হাসপাতালে পৌঁছে দিতে পারে সেরকম লোকজনকে ডাকাডাকি করবেন। তাতে আপনার যদি মোটর বাইক থাকে মোটর বাইকে পৌঁছবেন, যদি অ্যাম্বুলেন্স পেয়ে যান অ্যাম্বুলেন্সে পৌঁছবেন, কিংবা যদি সাইকেল থাকে সাইকেলে চাপিয়ে হলো যত তাড়াতাড়ি পারা যায় বাড়ির কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীকে পৌঁছতে হবে। এটাই হলো প্রাথমিক কর্তব্য। সাপে কামড়ালে আজও কিন্তু মানুষ ওঝা এবং গুণিনের কাছে যায়। তো এই ধরনের কুসংস্কার থেকে মানুষকে দূরে রাখার জন্য, সচেতন করার জন্য আমাদের কি করণীয়? এখনো গ্রামে গঞ্জে ওঝা আছে, ওঝা গুণিন আছে, এটা নিয়ে তো সমস্যা থেকেই যাচ্ছে। আমরা বছরের পর বছর ধরে গ্রামের মানুষকে সচেতন করার চেষ্টা করছি, কিন্তু করেও কিছু করতে পারছি না। হাজার হাজার বছর ধরে এদের এই সমস্ত গ্রামীণ যে ওঝা বুদ্ধি, এদের উপরে একটা অদ্ভুত বিশ্বাস তৈরি হয়েছে। এরা ভাবে যে সাপে কামড়ালেই ওরা বোধহয় বাঁচিয়ে দিতে পারবে। একটা ব্যাপারে নিশ্চিত থাকবেন যে যদি বিষধর সাপে কামড়ায়, কোন রকম ওঝা বুদ্ধি গুণিন দিয়ে তার কোনো চিকিৎসা করা সম্ভব নয়। ওঝা গুণিন বুদ্ধিরা কি করে, নির্বিষ সাপের কামড়ের ক্ষেত্রে রোগী ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে অনেক সময়তে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, বা রোগী ছটফট করছে, নানা রকম ত্রাসের সঞ্চার করে। তাদেরকে ওরা নানা রকম মন্ত্রতন্ত্র বলে, কি গাছগাছালি খাইয়ে, এটা ওটা খাইয়ে তাদের মনোবলটা বাড়ানোর চেষ্টা করে। আবার ওই যে আপনাদের বললাম
যদি আমি নির্দিষ্টভাবে দেখতেও পাই যে একটা বিষধর সাপে কামড়েছে, একটা কণাযুক্ত সাপে কামড়েছে, তাকে মেরে আনা হয়েছে, সেক্ষেত্রেও অর্ধেক ক্ষেত্রে 50% ক্ষেত্রে শরীরে বিষ নাও ঢুকতে পারে। এটাকে আমরা ড্রাই বাইট বলি। ওঝারা কিন্তু এগুলোকেই বাঁচিয়ে দিল বলে কেরামতি করে। আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ওঝাবদ্যিরা থাকে, সাধারণভাবে হয় কি, যে কোনো লোককে সাপে কামড়ালে তাদের কাছে গিয়ে পৌঁছে। আমরা হিসেব করে দেখেছি যে 90% ক্ষেত্রেই কিন্তু বিষধর সাপের কামড় হয় না কিংবা শরীরে বিষ ঢোকে না। তাহলে ওঝাপতির কাছে গেলে হলো কি, এই 90% রোগী মনে হবে যেন বেঁচে গেছে। আর যে 10% রোগী খুব খারাপ হয়ে যাচ্ছে, তার নার্ভ প্যারালিসিস হয়ে যাচ্ছে, তার শ্বাসকার্য বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা চন্দ্রপড়া সাপে কামড়ালে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হচ্ছে বা তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলো ওঝাবদ্যিরা তাদের বহু বছরের অভিজ্ঞতা থেকে অনেক আগেই বুঝতে পেরে যায়। এরা নানান রকম ভাবে বুঝিয়ে শুনিয়ে এই সমস্ত রোগীদেরকে হাসপাতালে পাঠিয়ে দেন। মাঝখান থেকে হয় কি, সময়টা নষ্ট হয়। প্রথম অবস্থাতেই চিকিৎসা করলে যতখানি ভালো রেজাল্ট পাওয়া যায়, সেই ফলটা পাওয়া যায় না। ওঝাবদ্যির কাছে সময় নষ্ট করে বিষধর সাপের কামড়ে রোগী অনেক সময়তেই বিপদটা বাড়িয়ে দেয়। সাবধানতাটা কিভাবে নেওয়া দরকার? সাবধানতা কি নেবেন সেটা আমরা প্রথমেই বলেছি, যে সাপের গায়ে যেন আপনার পা না পড়ে, বা সাপ যেন আপনার হাত পাকে অন্ধকারের মধ্যে পেয়ে ভুল করে আপনাকে কামড়ে না দেয়। সেজন্য সাপের সাথে দেখা হওয়ার আগেই তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর কালাচ জাতীয় সাপ বা কালাচ বা কালাচিতি জাতীয় সাপ খোলা বিছানায় উঠে এসে কামড়ায়। খোলা বিছানায় যদি মেঝেতে কেউ ঘুমায়, মশারি ছাড়া ঘুমায়, দেখা গেছে যে এই সাপটা বিছানার মধ্যে উঠে আসছে, রোগীর পিঠের কাছে এসে শুয়ে থাকছে, পাশ ফিরলে পিঠে কামড় দিয়ে চলে যাচ্ছে। আমরা সবসময়তেই বলি যে যদি সম্ভব হয় একটা অন্তত দড়ির খাটিয়াতে ঘুমান, মেঝেতে ঘুমাবেন না, আর অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য প্রকৃতিতে সাপেরও প্রয়োজন আছে, দরকার সচেতনতা। মানুষের মধ্যে যদি আমরা সচেতনতা বাড়িয়ে তুলতে পারি, তাহলে কিন্তু এই সাপকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমাদের প্রকৃতিতে। এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলো আমরা বছরের পর বছর ধরেই বলে আসছি, গ্রামে গঞ্জে গিয়েও বলছি, বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠান করে আমরা বলছি, তবুও কিন্তু সচেতনতা বাড়ানো যাচ্ছে না। সচেতনতা বাড়ানোর জন্য আমরা যে কথাগুলো বারবার করে বলছি, যে আমাদের একেবারে প্রাথমিক শিক্ষা স্তর থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে কিন্তু এই সচেতনতা বাড়ানোর চেষ্টাটা করতে হবে। আমরা যদি প্রাথমিক বিদ্যালয়গুলোতেই এই যে সাপের কামড়ের প্রাথমিক লক্ষণ কি, কোন সাপগুলো বিষধর, কোনটা বিষহীন, এই ধরনের সাধারণ কয়েকটা কথা যদি আমরা বাচ্চাদেরকে শেখানো শুরু করি, এই প্রাথমিক বিদ্যালয় থেকে ওরা যে জিনিসগুলো শেখে সেটাই কিন্তু সারা জীবন ওদের মনে থাকবে। এছাড়াও ওরা বাড়িতে গিয়ে ওদের বাবা মায়ের কাছে সেই কথাগুলো বলেন। প্রাথমিক স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে এই দায়িত্বটা নিতে হবে, তাদেরকে দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে। যদি আমরা প্রাথমিক স্কুলের ছাত্রদের মধ্যে এই সচেতনতা বাড়াতে পারি, এটাই আমাদের মাথায় রাখতে হবে। প্রাথমিক অ্যান্টিভেনাম যে চিকিৎসাটা গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই করুন, ওখানকার ডাক্তারবাবুকেই ঠিক করতে দিন যে আপনাকে উনি শহরে পাঠাবেন কি পাঠাবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানটি শুনলেন, নিবেদন করলেন রজনী দাস। তাহলে দেখলে তো এই সাপ নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা থেকে আমরা কত কি শিখে নিতে পারি। তাহলে যেগুলো জানলে সেগুলো কিন্তু সবাইকে জানিয়ে দেবে, কারণ এই বিষয়গুলো তো আমাদের জেনে নিতে হবে, তাই না? তো চলো এরপর আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু সুরভির কাছে। সে তোমাদের একটি নাচ পরিবেশন করে দেখাবে।
আশা করি সুরভির এই নাচ তোমাদের ভালো লেগেছে। তো চলো এরপর আমরা চলে যাই একটি ছোট্ট সিনেমা দেখার আসরে। বিপ্লব দাস তারা তাদের টিম বানিয়েছেন এই সিনেমা এবং তারা আমাদের অনুমতি দিয়েছেন তাদের এই সিনেমাটা তোমাদের দেখানোর জন্য। তোমাদের জন্যই বানানো এই সিনেমা, চলো আমরা দেখে নিই।
তাহলে আশা করি ভালো লেগেছে। আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় আরো অনেক মজার আসর নিয়ে। আর আমাদের এই ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 এই নাম্বারে। আর তুমিও যদি চাও আমাদের এই ক্লাসে অংশ নিতে, নানাভাবে গান গেয়ে, নাচ করে, কবিতা বলে, নাটক দেখিয়ে নিশ্চয়ই পাঠাতে পারো। আর আমাদের যদি পুরনো ক্লাসগুলো তোমরা পেতে চাও, ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আমাদের আগের সমস্ত ক্লাসগুলো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই, টাটা। বাংলা থাকবে, অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে।